This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময় এই বঙ্গে বাস করত এক আজব বিড়াল। মাছ বাজারে যাকে মাছ পাহারায় রাখতেন দোকানিরা। বিড়াল তপস্বী ঢুলু ঢুলু চোখে বসে থাকতেন মাছের সামনে, আরামে নিদ্রা যেতেন মাছের বাক্সের ঢাকনিতে, ফিরেও চাইতেন না মাছের দিকে। জ্যান্ত মাছ যতই ছটফটাক, আমাদের বিড়াল তপস্বী তার দিকে ফিরেও তাকাতেন না। 4 জুন 2025 অবশেষে বঙ্গের বিড়াল তপস্বী পড়লেন চ্যালেঞ্জের মুখে। ফলে নোটে গাছটি মুড়লো, বিড়ালের গল্প শেষ হইল, শুরু হলো তার চ্যালেঞ্জারের কথা। দেখুন, সচরাচর কিন্তু এরকম বিড়ালের দেখা পাওয়া যায় না। এই বিড়াল নেহাতি নির্লোভ, ব্যতিক্রমী। তা কেউ যদি বলেন যে এই বিড়ালকে মাছ পাহারায় রেখেছেন, তাহলে লোকজন একটু টেরিয়ে তার দিকে তো তাকাবেন, কারণ বিড়াল তার সঙ্গে মাছ আর এরকম পাহারা, এই বিষয়গুলো ঠিক আসে না, তাই না? এই যেমন আমি যদি আপনাদের বলি, একজন ধর্ষক মানে রেপিস্টকে মহিলাদের সম্মান রক্ষা কমিটির প্রধান করা হলো, তাহলে আপনারা ভাববেন এই কী সব উদ্ভট উল্টোপাল্টা কথাবার্তা বলছে, মাথা ফাতা গেছে। কিন্তু আমি না বলে এ ধরনের কথাবার্তা যদি রাষ্ট্রপুঞ্জ বলে, তাহলে একই রকম তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন তো? রাষ্ট্রপুঞ্জ বড় ব্যাপার। রাষ্ট্রপুঞ্জ হচ্ছে সেই সংস্থা যাদের ডাক নাম সর্বঘটে কাঁঠালি কলা, যারা আলপিন টু এলিফ্যান্ট, ধর্ম টু জিরাফ, সব কিছুতে যখন তখন নাক গলাতে পারে। সেই কাঁঠালি কলা মানে রাষ্ট্রপুঞ্জ তাদের কাউন্টার টেরর কমিটি মানে সন্ত্রাস প্রতিরোধ কমিটির ভাইস চেয়ারম্যান তাকে করেছে জানেন? পাকিস্তানকে। যে পাকিস্তান সন্ত্রাসবাদের গোড়ায় জল দেয়, সার দেয়, সারা বছর তার পরিচর্যা করে। ভারতের অপারেশন সিঁদুরে জঙ্গিরা মারা গেলে যে রাষ্ট্র সেই জঙ্গিদের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় করে, সেই পাকিস্তানকে সন্ত্রাসের আগাছা কীভাবে সাফ করা যায় তার দায়িত্ব দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। কাণ্ডটা ভাবুন একবার। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15। তার মধ্যে আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টা দেশ স্থায়ী সদস্য, বাকি 10টা দেশ অস্থায়ী মেম্বার। এই বছর অস্থায়ী সদস্যের তালিকায় ভারত নেই, ঘুরে ফিরে বিভিন্ন দেশ ঢোকে আর কি। এবার সে জায়গায় কে রয়েছে জানেন? পাকিস্তান। আর সেই সুযোগ নিয়ে ইসলামাবাদ ওই রাষ্ট্রপুঞ্জের মাথায় চড়ে বসে আছে, মানে রাষ্ট্রপুঞ্জের ওই সন্ত্রাস বিরোধী কমিটির প্রায় মাথায় উঠে আছে। দেখে মনে হচ্ছে না সত্য সেলুকাস কি বিচিত্র এই রাষ্ট্রপুঞ্জ, আর কি বিচিত্র তার কাণ্ড কারখানা। ভাবুন তো একবার। একটা জিনিস ভাবছিলাম জানেন তো, ঠিক করে যদি ভিক্ষেটা চাওয়া যায় না, তাহলে প্রসপেক্ট খুব ভালো। এই পাকিস্তানকে দেখে এটা প্রত্যেক পদে বুঝতে পারবেন। আইডিবি, IMF, মানে প্রথম IMF এসে অতগুলো টাকা দিয়ে গেল, তারপর আবার IDB এসে তাদের ধার দিয়েছে, সবাই এই পাকিস্তানকে ঢেলে এখন ধার দিচ্ছে। আর বাকি ছিল রাষ্ট্রপুঞ্জ, তারা তো তাকে এরকম একটা মানে ভাবতে পারছেন, সন্ত্রাস বিরোধী কমিটির মাথায় বসিয়ে দেওয়া মানে কি? তাদের এটা
পরিষ্কার সার্টিফিকেট দিয়ে দেওয়া। এতদিন ধরে তাদের গায়ে যে ধাব্বা লেগেছিল সেই ধাব্বাটাকেই তো ধুয়ে মুছে সাফ করে দেওয়া। কি ভাবছি জানেন তো? ভাবছি অন্য কথা। এই যে পাকিস্তানকে সারা দুনিয়ার সন্ত্রাসের সেরা সরবরাহকারী বলে সবাই এই যখন তখন নিন্দে বন্ধ করে, এই যে পাকিস্তান গোটা বিশ্বে জঙ্গি তৈরির কারখানা চালানোর জন্য গালবন্ধ খায়, জঙ্গিদের আত্মার আত্মীয় করে তোলার জন্য যে পাকিস্তান সারা বিশ্বে বিখ্যাত অথবা কুখ্যাত যেটাই বলুন না কেন, সেই পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী কমিটির মাথায় তুললে যে প্রশ্ন উঠবে, লোকে যারা এই মাথায় তুলল তাদের মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবে, সেটা কি রাষ্ট্রপুঞ্জের কর্তারা বোঝেননি নাকি জানতেন না নাকি ভাবেননি? দেখুন, যদি সব জেনে বুঝেও তারা এটা করে থাকেন তাহলে প্রশ্নটা তো ওঠা খুব স্বাভাবিক, করলেন কেন? এবং সেই স্বাভাবিকত্বের রেস ধরেই জানতে ইচ্ছে করে, তাহলে এর পেছনেও অন্য কোনো খেলা নেই তো? এটা কি কোনোভাবে এই পৃথিবী নামক গ্রহটায় কূটনৈতিক ভারসাম্য বদলের ইঙ্গিত? পাওয়ার সেন্টার এটা বড় ব্যাপার জানেন তো এই বিশ্বে। এই গ্রহটায় যেটা নিয়ন্ত্রক শক্তি, সেই শক্তিতেও কোনো রদবদলের আভাস নয় তো এটা। এতগুলো কঠিন কঠিন শক্ত শক্ত ব্যাপার বলছি, তার কারণ তো একটাই, এতদিন তো পাকিস্তানকে জঙ্গি ঠেকানোর দায়িত্ব দেওয়ার কথা কেউ কোনোদিন ভাবেনি, বরঞ্চ তাদের বারবার বলা হয়েছে যে ওই নিজেদের ওখানে সন্ত্রাসবাদকে মদদ দেওয়াটা একটু বন্ধ করো, তাহলে পৃথিবীটা একটু শান্তিতে থাকতে পারবে। এতদিন তো তাদের কেউ বলেনি যে তোমরাই তো সন্ত্রাসবাদীদের সব থেকে ভালো করেছে, তাই তোমরাই তাদের শাসন করো। তাহলে কি ধরতে হবে এর পেছনে সেই ছোটোবেলার মন্টেসারিতে শেখা থিওরিটাই কাজে লাগিয়েছেন এই রাষ্ট্রপুঞ্জের কর্তারা? এই ক্লাসের সব থেকে দুষ্টু বাচ্চাটাকে মনিটর করে দিয়ে ক্লাস ঠান্ডা রাখার চেষ্টা, সেটাই কি রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল করলো? নাকি ওই যা বলছিলাম সেটাই সত্যি? পেছন থেকে এই কাজটা কেউ কি রাষ্ট্রপুঞ্জের ওই সিকিউরিটি কাউন্সিলকে দিয়ে করালো? এমন কোনো শক্তি যা বিশ্বটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে ডিপ স্টেট নামে এক গোপন অস্ত্রে শান দিচ্ছে? চটজলদি বুঝে নেওয়া যাক ডিপ স্টেট কি। কফি, পপিন্স, আইভরি, স্ট্রবেরি মিল্ক শেক অথবা ফ্রুট কেক, এগুলো কোনো ইভিনিং পার্টি হাই টি মেনু নয়। এগুলো এক একটা প্রভাবশালী গোষ্ঠী, কোনোটা কূটনীতিকদের নিয়ে তৈরি, কোনোটা আবার চরম ক্ষমতাবান ও অর্থবান লোকজনকে নিয়ে গঠিত। কোনো গ্রুপে শুধুই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ব্লগাররা আছেন, তো কোনো গ্রুপ তৈরি হয়েছে প্রাক্তন গোয়েন্দা কর্তাদের নিয়ে। বাংলাদেশে কফি ক্লাব, সিরিয়ার মিল্কশেক, নাইজারে ফ্রুট কেক অনেক বছর ধরে সক্রিয়। খাতায় কলমে নাম যাই দেওয়া হোক, এরা এক একটা ডিপ স্টেট গ্রুপ। উদ্দেশ্য দেশে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা, সরকারের ঘোষিত নীতির ওপর প্রভাব খাটানো, নির্বাচিত সরকারের ওপর চাপ তৈরি করা, সরকারকে নীতি পরিবর্তনে বাধ্য করা। কোনো দেশে অপছন্দের সরকার থাকলে তাকে ঘাড় ধরে পথে আনার চেষ্টা হবে। কোনো সংগঠনে কোনো অপছন্দের কর্তা থাকলে তার ব্যাগরবাই বন্ধে ডিপ স্টেট গ্রুপ কাজ করবে। না হলে সংশ্লিষ্ট সরকার সংগঠনের মাথাকে ক্ষমতাচ্যুত করা হবে। এটাই ডিপ স্টেট থিওরির মূল কথা। এই ডিপ স্টেট কাজ করে কিভাবে? দেশে বিরোধী দল ও বিদ্রোহী গোষ্ঠীকে মদদ দেয়, জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সরবরাহ করে, আন্তর্জাতিক স্তরে জনমত তৈরির চেষ্টা করে। আমেরিকা, রাশিয়া বা ইউরোপীয় ইউনিয়নের মতো ক্ষমতাবানরা বিভিন্ন দেশে প্রোপাগান্ডা মানে অপপ্রচারের জন্য লোক ভাড়া করে। কিন্তু ডিপ স্টেট প্রোপাগান্ডা গ্রুপ নয়, বরং ডিপ স্টেটের কাজের ধরন ও উদ্দেশ্য অনেক বেশি বিপজ্জনক, ক্ষতিকর। কাজ হাসিল করতে ডিপ স্টেট গ্রুপ খুন, গণহত্যার মতো পথে হাঁটতে পারে, সরকারের বিরুদ্ধে মিথ্যে ও ভুয়ো অভিযোগ তুলতে পারে, দাঙ্গা লাগানো এমনকি যুদ্ধ লাগানোর ছকও কষতে পারে। বুঝতে পারলেন তো ডিপ স্টেট থিওরিটা কি জিনিস? এটাও তো বুঝে গেলেন যে আমেরিকা এই থিওরির অন্যতম জনক। এবার যারা শুধু সরকারকে কেন্দ্র করে এরকম কাজকর্ম করে, বিভিন্ন দেশে নিজেদের তাবেদার সরকার তৈরি করার দিকে তাকিয়ে বিভিন্ন রকম ঘৃণিত নোংরা কাজ করতে যারা এতটুকু পিছপা হয় না, তারা
এই পরিবর্তিত পৃথিবীতে নিজেদের কর্মপদ্ধতিও কোথাও কোথাও বদলাবে, এটাই তো স্বাভাবিক। আর যারা বিভিন্ন দেশে কাজ করে সেই দেশগুলোকে নিয়েই তো এই রাষ্ট্রপুঞ্জ, ফলে এই রাষ্ট্রপুঞ্জের ওপরেও যে তারা প্রভাব খাটাতে পারে এটার মধ্যে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার পাকিস্তানকে রাষ্ট্রপুঞ্জের ওই গুরুত্বপূর্ণ পদে বসানোর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, আমেরিকার কারসাজিতেই পাকিস্তানকে জঙ্গি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কি ভারতও কোথাও গিয়ে আন্দাজ করতে পারছে? আর সেটা আন্দাজ করেই কি পুরো মাত্রায় যুদ্ধ প্রস্তুতিটা সেরে রাখতে চাইছে ভারত? বিশেষ করে যখন খবর পাওয়া গেছে রাওয়ালপিন্ডির ওই যে নূর খান বিমান ঘাঁটি, যেখানে ভারতের ড্রোন আর মিসাইল গিয়ে পড়েছিল, পাকিস্তানের সেই নূর খান বিমান ঘাঁটির আসল মালিক নাকি পাক বায়ুসেনা নয়, আমেরিকা। নূর খান বিমান ঘাঁটি আসলে মার্কিন নিয়ন্ত্রণে। এটা জানা গেছে বলে কি এই সবকটা বিষয়কে আলাদা আলাদাভাবে না ভেবে না দেখে একটা সুতোয় গাঁথার চেষ্টা করছে ভারত। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है। एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहाँ पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाज़ों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सब पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। এই সব ঘটনা জানাজানি হয়েছে বলে কি পশ্চিম ভারতে ফের বায়ুসেনা মহড়া শুরু হয়েছে। গুজরাতে পাকিস্তান সীমান্তের কাছে একটুই খানিকক্ষণ আগে পর্যন্ত আকাশ কাঁপিয়ে উড়েছে রাফায়েল আর সুখোইয়ের মতো যুদ্ধবিমান, যার জন্য এই অঞ্চলে অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, নোটাম। এবার কোন পরিস্থিতিতে ভারতীয় যুদ্ধবিমানগুলো অপারেশন সিঁদুরের পর আবার মহড়ায় নামলো এটা ভেবে দেখা দরকার। নূর খান বিমান ঘাঁটি যে মার্কিন সেনার হাতে সেটা যেমন জানাজানি হয়েছে, তেমনি এটাও তো সত্যি, এটাও তো জানা গেছে যে পাকিস্তানের বায়ুসেনা হঠাৎ করে গত কয়েকদিনে মারাত্মক সক্রিয় হয়ে উঠেছে। হঠাৎ করে তারা অতি সক্রিয়তা দেখাচ্ছে। কাল রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, সারগোদা আর করাচিতে এয়ার এক্সারসাইজ হয়েছে, অর্থাৎ পাকিস্তানের বায়ুসেনা পুরো মাত্রায় প্র্যাকটিস করেছে। ভারতীয় সেনাবাহিনীর র্যাডারে ধরা পড়েছে নূর খান, সারগোদা এরকম এই সমস্ত জায়গাগুলোতে একাধিক পাক বায়ুসেনা ঘাঁটি যেখানে রয়েছে আর কি, সেখানে JF-17, F-16, IL-78 এর মতো যুদ্ধ বিমান আকাশে উড়েছিল। পাকিস্তানি এয়ারফোর্স পুরো মাত্রায় সক্রিয় হয়েছে। এটা বুঝতে পেরেই কি নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেমটা সক্রিয় করেছে ভারত। দেখুন, টুকরো টুকরো সব ঘটনা, প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে। টাইমিংটা দেখুন, ওই অপারেশন সিঁদুরের পর পাকিস্তান তারা অনেক দিন ধরে ভিক্ষের ঝুলি নিয়ে গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছিল, কেউ তাদের লণ্ঠন দিতে চাইছিল না। কিন্তু এবার ওই অপারেশন সিঁদুরের পরেই হঠাৎ করে সেই IMF যারা এতদিন কিচ্ছু দেয়নি, তারা দাতা কর্ণ হয়ে গিয়ে $100 বিলিয়ন তাদের সাহায্য দিয়ে দিল। এবার দেখুন, যে IDBও তারা এসে সাহায্য দিয়ে দিল। এবার রাষ্ট্রপুঞ্জের ওই নিরাপত্তা পরিষদে কাউন্টার টেরর কমিটির মাথায় পাকিস্তানকে নিয়ে চলে আসা হলো। এগুলো সব টুকরো টুকরো ঘটনা। এবং সর্বশেষে এই পাক এয়ারফোর্সের এরকম সক্রিয় হয়ে ওঠে, উড়াউড়ি শুরু করা, এই সব কটা যদি একটা সুতোয় বাঁধা যায়, তাহলে কি ভারতের এই নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেমটা হঠাৎ সক্রিয় করে দেওয়ার কারণটা খুঁজে পাওয়া যাবে। দেখুন, যে এয়ার ডিফেন্স সিস্টেম মে মাসের প্রথম সপ্তাহে সীমান্তের ওপার থেকে একটা মাছিও গলতে দেয়নি, পাকিস্তান থেকে উড়ে আসা যাবতীয় ড্রোন আর মিসাইল যা কিছু এসছে এই এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়েই অপারেশন সিঁদুর পর্বে ভারত পাকিস্তানের কতগুলো যুদ্ধ বিমান ধ্বংস করেছে সেই তথ্যও প্রকাশ করেছে। তথ্য পরিসংখ্যান সব কিছু, মানে একেবারে হাতে গরম প্রমাণ দিয়ে ভারত জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের মোট
6টা ফাইটার জেট গুলি করে নামানো হয়েছিল, তার মধ্যে 2টো হাইটেক যুদ্ধ বিমান। আমাদের বায়ুসেনা এয়ার মার্শাল AK ও ভারতীকে কদিন আগে প্রশ্ন করা হয়েছিল যে ভারত পাকিস্তানের কোন কোন যুদ্ধ বিমান ধ্বংস করেছে। F-16টা আছে নাকি তার মধ্যে? AK ভারতী মুচকি এসে বলেছিলেন পাক বায়ুসেনা তাদের কয়েকটা হাইটেক বিমান হারিয়েছে। অবশেষে তো বোঝা গেল এগুলো কোনোটাই হেয়ালি নয়। ভারত সত্যিই পাকিস্তানের 2টো অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ 6টা যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এছাড়াও পাক বায়ুসেনার একটা গোলা বারুদ সামরিক সরঞ্জাম বহনকারী বিমানও তো তারা ধ্বংস করেছে। এগুলো প্রচুর দামি বিমান, এগুলো প্রচণ্ড দরকারি কোন একটা সেনাবাহিনীর কাছে। এটা ধ্বংস করা মানে কিন্তু এটা বড় ব্যাপার। এছাড়াও বেশ কিছু ড্রোন ফোন যা যা এসেছিল সেগুলো তো আছেই, ছেড়ে দিন, যা এসছে সবই মেরে নামিয়ে দিয়েছে। এবার এই সমস্ত কিছুই তো হয়েছে আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে দিয়ে। প্রথমে কি শোনা গেছিল? রাশিয়ায় তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্ত কিছু করেছে। পরে কি শোনা গেল? আমাদের বায়ুসেনা S-400কে চালুই করেনি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমেই পাকিস্তানের যাবতীয় জারিজুরি শেষ হয়ে গেছে। আর উল্টো দিকে পাকিস্তানের হাল দেখুন, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করেছে ভারত। তারপর যেখানে চেয়েছে সেখানেই আঘাত করেছে, এবং ভবিষ্যতে প্রয়োজন পড়লে যে আরও বড় আঘাত করা হবে সেই হুঁশিয়ারিও তো আমাদের সরকার এবং সেনাবাহিনীর তরফে বারবার দেওয়া হয়েছে। এখানেই তো প্রশ্নটা, বললাম না বেশ কিছু টুকরো অস্বাভাবিক ঘটনা, সেগুলো মনে করাচ্ছে পরিস্থিতিটা খুব স্বাভাবিক নয়। এই যে পাকিস্তান সেনাবাহিনীর এই অতি সক্রিয়তা, এত মার খাওয়ার পর, এত সতর্ক করে দেওয়ার পরেও কেন দেখা যাচ্ছে? ভারত তো পরিষ্কার বলেছে ভবিষ্যতে কিন্তু যখনই দেখা যাবে, অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, যে মুহূর্তে দেখা যাবে তারা বাড়াবাড়ি করছে সেই মুহূর্তে আঘাত আনা হবে। এই পরিস্থিতিতে তো কেউ যদি শান্তি চায়, যেটা শাহবাজ শরীফ বলেছেন, এত চুপচাপ থাকাটাই নিয়ম। তাহলে এত ওড়াউড়ি কেন, এত বাড়াবাড়ি কেন? মানে বুঝতে পারছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ অন্তত না বললেই নয়। ঠিক 1 সপ্তাহ আগের কথা একবার মনে করে দেখুন। গত বুধবার, সেদিনটা ছিল পাকিস্তানের পরমাণু দিবস। পরমাণু পদ্ধতি চুরি দিবসও বলা যেতে পারে আর কি। 37 বছর আগে 1998 সালে পাকিস্তান তাদের নিউক্লিয়ার টেস্ট অর্থাৎ পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছিল। চোরাই পরমাণু অস্ত্র, পরমাণু টেকনিকটা তাদেরই এক বিজ্ঞানী চুরি করে এনেছিলেন। সে যাই হোক, তো সেই দিনটা পালন করতে গত বুধবার পাকিস্তানের বিভিন্ন শহরে নানা রকম কর্মসূচি ছিল, যার মধ্যে ছিল পাক পাঞ্জাবের একটা জনসভা। যে জনসভায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্পিকার আর মন্ত্রীরা যেমন ছিলেন, তেমনই তো পাক সেনাবাহিনীর ঘেরাটোপে সভা মঞ্চে ছিল লস্করে তৈবার মাথা হাফিজ সঈদের ছেলে তালহাজ সঈদের মতো জঙ্গি নেতাও। মানে বুঝতে পারলেন, পাক সেনা নিরাপত্তা পায় যে জঙ্গি, সেই জঙ্গি পাক সেনার ঘেরাটোপে থেকে ওই জনসভার মঞ্চ থেকে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল। বলেছিল ভারত যেন ভুলে না যায় যে তার বাবা হাফিজ সঈদ একদম বেঁচে আছেন। ভারত যেভাবে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, 100-র বেশি জঙ্গিকে মেরেছে বলে দাবি করেছে, তার জবাব তারা দেবে, তার পাল্টা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এবার দেখুন, অপারেশন সিঁদুরের বদলা নেওয়ার কথা সরাসরি বলছে কে? লস্কর জঙ্গি তালহা সঈদ, তাও আবার পাকিস্তানি সেনার দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে। তাহলে কি এটা ধরে নিতে হবে একদিকে জঙ্গি আর একদিকে পাকিস্তানের সেনাবাহিনী, এই দুই হাতিয়ারই একসঙ্গে ব্যবহার করে ফের ভারতে কোনো হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের সরকার? নাকি ধরে নিতে হবে পাকিস্তানের সরকার, পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গিদের ব্যবহার করছে কোনো ডিপ স্টেট গ্রুপ? এবার ডিপ স্টেট কাকে বলে, কিভাবে কাজ করে, সেটা তো একটু আগে আপনারা বুঝে নিয়েছেন। বিশ্বের কোন কোন দেশ ডিপ স্টেটের ধারক বাহক সেটাও তো জানেন। সেরকমই কোনো শক্তি কি পাকিস্তানকে ব্যবহার করছে? এবার ব্যবহার করে
কি করতে চাইছে তারা? এক, সরাসরি ভারতে আক্রমণ করে তারা আরেকটা যুদ্ধ চাইছে, অথবা এটা ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে। এই উস্কানি দিয়ে ভারতকে ফাঁদে ফেলতে চাইছে কি কেউ, যাতে ভারত আক্রমণ করলে ভারতকে একটা চক্রব্যূহের মধ্যে ঘিরে নেওয়া যায় বিভিন্ন দিক থেকে। এটাই কি কেউ চাইছে? ঠিক যেমন ইউক্রেনকে দিয়ে রাশিয়ায় নজিরবিহীন আক্রমণ করানো হয়েছে, এটা জেনেই করানো হয়েছে যে এই আক্রমণের ফল ইউক্রেনের জন্য অনেকটা আত্মঘাতী হয়ে উঠতে পারে, নাকি ইউক্রেন, পাকিস্তান এরা এই সমস্ত ক্ষেত্রে এই আসলে বলে না চার দেওয়া বা টোপ দেওয়া, এ হচ্ছে তাই। উদ্দেশ্য আরও শক্তিশালী কাউকে ফাঁদে ফেলা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটা যে কতটা খাঁটি মনে হচ্ছে সেটা প্রমাণ করে দেওয়ার যাবতীয় দায়িত্ব নিয়ে বসে আছে ইউক্রেন। রোববার ওই রাশিয়ার 1002 কিলোমিটার ভেতরে ঢুকে যে ড্রোন হামলা চালানো হয়েছে, রাশিয়ার বিভিন্ন সেনাঘাঁটির কাছাকাছি জায়গায় ট্রাক ভর্তি ড্রোন নিয়ে গিয়ে তারপর সেই ড্রোনগুলো সময় মতো উড়িয়ে দিয়ে রুশ সামরিক ঘাঁটিতে হামলা এবং রাশিয়ার যুদ্ধবিমান সহ একাধিক সেনা সরঞ্জাম ধ্বংসের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি বলেছিলেন মনে আছে? এই হামলার জন্য তারা নাকি 1.5 বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন। আর গতকাল জলের তলা দিয়ে ড্রোন নিয়ে গিয়ে ক্রিমিয়ার ব্রিজ উড়িয়ে দেওয়ার পর ইউক্রেনের বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে তো একই কথা বলা হয়েছে। বলা হচ্ছে মাসের পর মাস ধৈর্য ধরে হামলা চালানোর অনুশীলনের ফল মিলেছে। দেখুন, কাজটা যে কতটা কঠিন সেটা তো আলাদা করে আজকের দিনে আর কাউকে বুঝিয়ে বলতে হবে না। রাশিয়ার মতো দেশে একবার ওরকম হানা দেওয়ার পর গোটা দেশটা যে একদম অ্যালার্ট মোডে চলে যায় সেটাই তো স্বাভাবিক। সেই পরিস্থিতিতে আবার প্রথমবার আকাশপথের ড্রোন, এবার যে ওই আন্ডারগ্রাউন্ড ড্রোন, জলের তলা দিয়ে ড্রোন চালানো হবে সেটাই তো তারা ভাবতে পারেনি কেউ। কিন্তু সে একই জিনিস ব্যবহার করলো অন্য পদ্ধতিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাশিয়াকে তো এই ক্ষতিগুলো স্বীকার করতে হলো। দেখুন, আজকের দুনিয়ায়, আজকের যুদ্ধ পরিস্থিতিতে ড্রোন যে কত বড় অস্ত্র সেটা তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। ড্রোন ব্যবহার করে হামাসের মতো জঙ্গি গোষ্ঠীর একের পর এক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। অত দূরে কেন যাব, আমাদের দেশই তো। এই কদিন আগে এই ড্রোন দিয়েই তো পাকিস্তানকে ত্রাহি মধুসূদন বলিয়ে ছেড়েছে। ভারত যেভাবে ড্রোন ব্যবহার করে শত্রু দেশে থাকা ওই জঙ্গি শিবির আর সামরিক পরিকাঠামো ধ্বংস করেছে, এবং দেখুন হেরে গেছে, ধাক্কা খেয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু যেভাবে পাকিস্তানও ঝাঁকে ঝাঁকে ওই ড্রোন পাঠিয়েছে, তারপর তো প্রশ্ন উঠেছে যে প্রচুর পয়সা খরচ করে মিসাইল টিসাইল কেনার বা যুদ্ধবিমান পোষার আর দরকারটা কি? হাতের সামনে যদি অল্প পয়সায় ওই সস্তায় পুষ্টিকর বলে না সেরকম ওই ড্রোনগুলো থাকে। আর ড্রোন যে শুধু আঘাতের হাতিয়ার নয়, নজরদারিতেও প্রধান অস্ত্র হয়ে উঠেছে। আজকের এই যুদ্ধ বিজ্ঞানে যে তাদের একটা অন্য স্কোয়াড্রন তৈরি হয়ে যাচ্ছে, এবং তারা যে কোনো সময় যে কোনো ভূমিকা পালন করে যে কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এই আশঙ্কা তো আমাদের এই বাংলাতে, খোদ বাংলাতে তৈরি হয়েছে। এটা কিন্তু এমনি এমনি বলছি না। কদিন আগে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় যে রহস্যময় ড্রোন উঠতে দেখা গেছিল, মনে আছে আপনাদের? আমরা করেছিলাম খবরটা। আপনারা তারপর থেকে অনেকেই চারপাশে আকাশের দিকে তাকিয়ে প্রচুর নজর রেখেছিলেন, প্রচুর ফোন পেয়েছিলাম, আজ যেখানে ড্রোন দেখা যাচ্ছে, কাল ওখানে ড্রোন দেখা যাচ্ছে। এবং তার মধ্যে কতগুলো ঠিক কতগুলো দৃষ্টিভ্রম সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু ড্রোন সেটা যে এসছিল, ড্রোনটাকে যে সহজভাবে নেওয়া আর সম্ভব নয় সেটা তো বাস্তব। বিশেষ করে এখন যে খাতে ভারত বাংলাদেশ সম্পর্কের স্রোত বইছে, যেভাবে বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কটা আপাতত তলানিতে এসেছে, সেই খারাপ সম্পর্কের সুযোগ নিয়ে বাংলাদেশের মাটি থেকে ড্রোন উড়িয়ে কেউ কি এপার বাংলায় নজরদারি করতে চাইছে?
বিশেষ করে পাকিস্তানের মতোই জঙ্গিদের প্রতি যখন ইউনূসের এই বাংলাদেশের একটা দুর্বলতা রয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, কে ড্রোন পাঠিয়েছিল, কেন কলকাতা বা সুন্দরবনে ঠিক কী উদ্দেশ্যে পাঠানো হলো, কোথায় নজরদারি করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে, এগুলো এখনও পরিষ্কার নয়। কিন্তু কেন্দ্র আর রাজ্যের গোয়েন্দারা বিন্দু মাত্র ঝুঁকি নিতে নারাজ। তারা কিন্তু এই ব্যাপারটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন এবং বলে দিয়েছেন সারা রাজ্যে ড্রোন ওড়াউড়ি নিয়ে এবার কড়াকড়ি করার সময় এসে গেছে। আর এগুলোকে ওই ঠিক আছে উড়ছে পার্সোনাল ড্রোন এ সমস্ত ভেবে ছেড়ে দেওয়ার কোনো জায়গাই নেই। বিধানসভা, হাইকোর্ট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সেনা অথবা পুলিশ বা সেনা কোয়ার্টার আছে, এরকম সব এলাকা, মানে যে জায়গাগুলো নর্মাল করছে হাই সিকিউরিটি জোন, সেই জায়গাগুলোকে চিহ্নিত করার কথা বলা হয়েছে। রেড, ইয়েলো আর নো ফ্লাইং জোন চিহ্নিত করতে বলা হয়েছে। কারণ ড্রোনকে কীভাবে বারণাস্ত্র হিসেবে ব্যবহার করা যায় সেটা ইউক্রেন রাশিয়ার ওপর সফল প্রয়োগ করে প্রমাণ করে দিয়েছে। এটা জেনেই ইউক্রেন এটা করেছে যে, বা ইউক্রেনকে দিয়ে এটা করানো হয়েছে যে রাশিয়া এরপর নজিরবিহীন প্রত্যাঘাত করবেই। তাহলে কি কেউ চাইছে রাশিয়া এমন কিছু করুক যেটা ইদানিংকালে নজিরবিহীন? মানে সবাই কি ধরে রেখেছে এটা হবে? এই ন্যাটোর কিন্তু প্রভাব রয়েছে এই ইউক্রেনের ওপর। এই ছোট্ট দেশটা যে রাশিয়ার মতো দেশের সাথে এত দিন ধরে লড়ে যাচ্ছে, তার একটাই মাত্র কারণ, তাদের পেছনে ন্যাটোর সমর্থন রয়েছে। তারাই তাদের সমস্ত অস্ত্র শস্ত্র জুগিয়ে যাচ্ছে। এবার তারা যদি এটা জানে এবং তারা যদি শান্তিপ্রিয় হয়, তাহলে তো কোনো সময় তারা জেলেনস্কিকে এইভাবে রাশিয়াকে উত্তক্ত করার মদদ দিত না, আগেই তাকে থামিয়ে দিত। কারণ তারা সবাই জানেন এই যে নজিরবিহীন কিছু ভাবা হচ্ছে না, রাশিয়ার ভেতরে ওই রকমভাবে আঘাত আনলে রাশিয়া যে কিছু একটা করে ফেলতে পারে, এটা সবাই জানে। তো সেটা করলে সেটা যে ভবিষ্যতের পৃথিবীর জন্য আরও একটা বড় বিপদ তৈরি করে দেবে, সেটা যে শুধু ইউক্রেন না আরও অনেক দেশকে টেনে আনবে, এই কথা কি কেউ বুঝতেন না? আর যদি তারা সবাই এটা জেনে থাকেন, তাহলে তারা থামাননি কেন? তাহলে কি তারা চাইছেন যে এরকম কিছু ঘটুক? সেই জন্যই কি ব্রিটেনের মতো দেশ বলছে তারা যুদ্ধের জন্য তৈরি। এমনকি 12টা পরমাণু অস্ত্রধারী সাবমেরিনকে তারা পরিস্থিতি মোকাবিলায় তৈরি করে রেখেছে। দেখুন, ব্রিটেন কিন্তু ন্যাটোর সদস্য, যে ন্যাটো ইউক্রেনের গডফাদার। সেই ন্যাটো সদস্য ব্রিটেন কেন নিউক্লিয়ার সাবমেরিন রেডি রেখেছে, একবার যদি সেটা ভাবেন তাহলেই বুঝবেন কোনটার সাথে কোনটা একটা সুতো দিয়ে বাঁধা। We are moving to war-fighting readiness. When we are being directly threatened by states with advanced military forces, the most effective way to deter them is to be ready. দেখুন, পরমাণু হামলার আশঙ্কা থাকলে তবেই তো পাল্টা পরমাণু অস্ত্র প্রয়োগের প্রস্তুতিটা জরুরি। মানে শেয়ানে টক্কর, সেটাই কি করতে চাইছে ব্রিটেন? নাকি গোটা ইউরোপটাই এখন কারোর হাতের পুতুল, যারা গোটা দুনিয়াটাকেই নিজের পকেটে পুরতে চাইছে? তাই কি বিভিন্ন শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যাতে বিশ্বযুদ্ধ বাঁধুক না বাঁধুক গোটা বিশ্বজুড়ে একটা যুদ্ধ হয়, এবং সেই সুযোগে তারা ওই নেপোর মতো দই হাতাতে পারে। দেখুন, এগুলো সমস্ত সম্ভাবনা এবং ইঙ্গিত, যেগুলো আমরা নাড়াচাড়া করে দেখছি, বুঝতে চাইছি রাশিয়ার ক্ষেত্রে যা হচ্ছে সেটাই আবার এই উপমহাদেশে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে কিনা। এবং সেটা বোঝার জন্য আরও কিছু ইঙ্গিত আছে, যে ইঙ্গিতগুলোর বিষয়ে কিছু কথা আরও না বললেই নয়। বিষয়গুলো কি? প্রথমত, রাশিয়া যাওয়ার কথা ছিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা তার পরবর্তী ধাপে S-500 বা ওরকম কিছু পাওয়া যায় কি না, সেই সমস্ত নিয়ে কথাবার্তা হবে। পরবর্তী S-400-এর ওই সরবরাহটা কত তাড়াতাড়ি রাশিয়া করবে, এই সবগুলো জানতেই নাকি ওখানে যাবেন ডোভাল।
কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই সফর বাতিল করেছেন। কেন করেছেন? এই যুদ্ধ বলে, এই আঘাতের ফলে, নাকি রাশিয়া বলে দিয়েছে যে আর বছর খানেকের মধ্যেই S-400 পরবর্তী ডেলিভারিটা দিয়ে দেবে, সেটা জেনে গেছেন বলেই ডোভাল আর কষ্ট করে রাশিয়া গেলেন না? নাকি রাশিয়া সফরের থেকেও আরও গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব তার হাতে এসে গেছে, যে দায়িত্ব জাতীয় নিরাপত্তার সাথে জড়িত? দ্বিতীয়ত, গত 6 বছরেই প্রথম G7 বৈঠকে থাকছেন না আমাদের প্রধানমন্ত্রী। জুনের 15 থেকে 17 তারিখ কানাডায় G7 বৈঠক হবে, এবং এখন পর্যন্ত যা খবর তাতে নরেন্দ্র মোদী কানাডা যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? কানাডার সাথে ইদানিংকালে খুব সদ্ভাব নেই বলে? কানাডায় ওই খালিস্তানিদের একটা প্রভাব আছে বলে? যে খালিস্তানিদের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ব্যবহার করতে চেয়েছিল, সেই খালিস্তানি দলগুলোর মদতদাতা এই মুহূর্তে তো কানাডা, এটা তো আমরা জানি। সেই জন্যে নাকি ওই সময়টা দেশে থাকাটা প্রধানমন্ত্রীর কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য? তৃতীয়ত, শুধু তো ভারতের ইঙ্গিতগুলো দেখলে চলবে না, পাকিস্তানের দিকেও তো তাকাতে হবে। ওখানকে ওই পাকিস্তানের সরকারি স্তর থেকেও তো বেশ কিছু ইঙ্গিত আসছে। পাকিস্তানের সমস্ত সরকারি ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, এবং ভাবুন কখন এভাবে সব ছুটি ছাটা কোনো সরকার বাতিল করে? যখন দেশে কোনো জরুরি অবস্থা আসে। তাহলে সেই রকম জরুরি অবস্থা আসার কোনো সম্ভাবনা দেখা দিয়েছে কি? কি সেই জরুরি অবস্থা? দুটো হতে পারে। এক, অন্য দেশের সঙ্গে ফের একবার সংঘাতে জড়াতে পারে তারা, অন্য দেশ থেকে তারা কোনো কিছু আশঙ্কা করতে পারে, অথবা তাদের দেশেই একটা ফের অভ্যুত্থানের মতো কোনো পরিস্থিতি হতে পারে। কারণ পাকিস্তানের মতো রাষ্ট্রের ক্ষেত্রে এই অভ্যুত্থানটা তো অত্যন্ত সহজ স্বাভাবিক একটা বিষয়, এবং কদিন আগে পর্যন্ত এই অপারেশন সিঁদুরের মধ্যেও পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছিল এই গোটা বিষয়টা নিয়ে। অনেকের কাছেই কিন্তু আসিম মুনির, তিনি যতই ফিল্ড মার্শাল হোক, গ্রহণযোগ্য নন। শামসাদ মির্জার মতো সেনাকর্তারা কিন্তু বসে আছেন ওই সেনাবাহিনীর নেতৃত্বটা নিজেদের হাতে নিয়ে নেবেন বলে। সেরকম কিছু হওয়ার কি সম্ভাবনা আছে? খেয়াল করে দেখুন, পাকিস্তানে যত এই ধরনের ঘটনা ঘটবে, যত অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হবে, ভারতের ওপরেও কিন্তু তার প্রভাব আসার 16 আনার সম্ভাবনা। সেই জন্যই কি বাড়তি সতর্কতা দেখাচ্ছে ভারত? সেটাই কি সব থেকে বেশি জরুরি? দেখুন, এই জরুরি শব্দটা সত্যিই খুব একটা জরুরি জিনিস, জানেন তো? এটা বিবেচনা করাটাও জরুরি, মনে রাখাটাও জরুরি। কারণ আজ থেকে 50 বছর আগে এদেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল তার সরকারের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তানে এখন এমন কি প্রয়োজন পড়লো যে সব সরকারি ছুটি ছাটা বাতিল হয়ে গেল? এটা কিন্তু ভেবে দেখা দরকার। যেদিকে তাকালে আপনাদের মনে হবে গোটা বিশ্বের সামরিক এবং কূটনৈতিক সম্পর্কের ছবিটা তাহলে কি এবার ওলট পালট হয়ে যাওয়ার রাস্তায় হাঁটছে। ওপাশে রাশিয়া ইউক্রেন, এপাশে ভারত পাকিস্তান, ওপাশে ইসরায়েল আর প্যালেস্টাইন। খেয়াল করে দেখুন। এবং সব থেকে বড় কথা, এক্ষেত্রে একটা চিন্তা করতে হবে আমাদের দেশটার পরবর্তী অবস্থান বা পরিস্থিতি কী হবে। কারণ দেশ বিরোধী চক্রান্তের জালটাও তো ক্রমশ চওড়া হচ্ছে বললে তো ভুল হবে, গেঁড়ে বসছে। পাকিস্তান তাদের গুপ্তচর এখানে কীভাবে ছড়িয়ে রেখেছে সেটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই হরিয়ানার মেয়ে জ্যোতিরানীকে জেরা করে আরও এক পাক চরের খোঁজ পাওয়া গেছে। পাঞ্জাবের ছেলে জসবীর সিং যে জ্যোতির মতোই পাকিস্তানের ওই গুপ্তচর সংস্থা ISI-এর এজেন্ট ছিল, সে ব্যাপারে তো তদন্তকারীরা নিশ্চিত হয়ে গেছেন। প্রশ্ন শুধু একটাই, এখন এই অপারেশন সিঁদুরের পর জ্যোতিরানী থেকে শুরু হয়েছে গোটা ব্যাপারটা, কিন্তু এরা এতদিন এইভাবে কাজ করতে পারলেন কি করে?
से ज़्यादा पाकिस्तानी इंटेलिजेंस ऑफिसर्स के नंबर सामने आए हैं और जो पाकिस्तानी प्रो खालिस्तानी एलिमेंट है गोपाल सिंह चावला, उसके साथ भी इसकी बात होनी जो है तस्दीक हुई है। ये तकरीबन 5 साल से ये पता लगा कि 5 साल से ही पाकिस्तानी इंटेलिजेंस ऑफिसर এই ইউটিউবার সে পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তের কাছে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করত, অন্য ছেলে মেয়েদের হাতে কলমে ইউটিউবার হওয়ার প্রশিক্ষণ দেবে বলে সীমান্তরক্ষীদের ছবি তুলত। এসবই পুলিশ জানতে পেরেছে। তারা এটাও আশঙ্কা করছে যে এই যাদের নতুন নতুন এই ইউটিউবার তৈরির জন্য ট্রেনিং দিত তাদের আসলে মগজ ধোলাই করে এরকমই কোনো কাজে জুড়ে দেওয়া হতো কিনা। এবার ভেবে দেখুন, 2 জন ধরা পড়েছে, আর কত যে এরকম ছড়িয়ে রয়েছে এখন সেটা তো বোঝা যাচ্ছে না। এ তো বোঝা যাচ্ছে এদেশের সৈন্য সামন্ত, সামরিক পরিকাঠামোর থেকে শুরু করে অস্ত্রশস্ত্র, এরকম বিভিন্ন বিষয়ে তথ্য হাতানোর কাজটা পাকিস্তান অনেক দিন ধরে চালাচ্ছিল। মানে সরাসরি যুদ্ধে হেঁটে ওটা অসম্ভব বুঝেই কি পাকিস্তান এই রাস্তায় হাঁটছিল? হতে পারে, কারণ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস কীভাবে গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। অপারেশন সিঁদুরের সময় বড়জোর এই খান 15 ব্রহ্মোস ভারত ছুঁড়েছিল, আর তাতেই তো পাকিস্তানের থরহরি কম্প। আর তারপর থেকেই তো দক্ষিণ পূর্ব এশিয়া আর লাতিন আমেরিকার একের পর এক দেশ ভারতের ব্রহ্মোস কেনার জন্য বায়না শুরু করেছে। অন্তত 13টা দেশ ব্রহ্মোস কিনতে মরিয়া। এবার দেখুন, এটা ভেবে তো আমাদের খুব ভাল লাগছে, কোথায় আমরা বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র কিনতাম, আমদানি করতাম, সেখানে এখন আমাদের অস্ত্রশস্ত্রই ওই বিশ্বের বাজারে হটকেক হয়ে যাচ্ছে। ভাবতে ভাল লাগছে, কিন্তু এর প্রতিক্রিয়াটা কী হবে বলুন তো? বিভিন্ন দেশ যারা এতদিন অস্ত্রশস্ত্র বিক্রি করে বিশ্ব বাজারটাকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল, তারা তো কোথাও গিয়ে একটু নড়বড়ে হয়ে যাবে, তারা একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, তাই না? নিরাপত্তাহীনতায় ভুগবে। তাদের ভাল লাগবে তাদের বাজারে একটা নতুন প্লেয়ার চলে এলো, এমন একজন ব্যবসায়ী যে সস্তায় অনেক বেশি এফেক্টিভ জিনিসপত্র বিক্রি করছে, তাহলে তো তাদের বাজার গেল বলে সবাই তো ভারতের কাছে চলে আসবে। এই জায়গাটা আটকানোর জন্য তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করবে না, তার কোনো গ্যারান্টি দেওয়া যায়। এবং আরও একটা দিক রয়েছে, এইভাবে যদি ভারতের অস্ত্রের ব্যবসাটা বাড়তে থাকে, বিশ্ববাজারে ভারতীয় অস্ত্রের যদি এইভাবে কদর বাড়তে থাকে, তার প্রভাব তো ভারতীয় অর্থনীতিতেও পড়বে। ইতিমধ্যেই ভারত চতুর্থ হয়ে গেছে বিশ্বের মধ্যে অর্থনৈতিক শক্তি হিসেবে। এবার চতুর্থ হওয়ার পর সামনে তো পড়ে থাকে আর 3। কার ভাল লাগবে বলুন তো তাকে নিজের জায়গা ছেড়ে দিতে? এইটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট। কোন জিনিসটা যে কোন জিনিসটাকে ডেকে আনে এবং এই চ্যালেঞ্জগুলো যে আসবে এটা কিন্তু ভারত জানে। এবার একটা ছোট্ট ব্যাপার আছে, অবশ্যই এতগুলো কথা বললাম তার মাঝখানে ভারতের এই ক্ষেপণাস্ত্র বিক্রিতে একটা ছোট্ট টেকনিক্যাল সমস্যা রয়েছে। দেখুন, প্রযুক্তিটা সম্পূর্ণভাবে ভারতীয়, কিন্তু ভারতের এই মানে ব্রহ্মোস প্রজেক্টে রাশিয়ার একটা আর্থিক অংশীদারি রয়েছে। ফলে ভারত এখনই তাদের এই রাম বানটা বিক্রি করতে পারছে না, পারবে, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, লকিং পিরিয়ডটা থাকে আর কি। কিন্তু যাদের তর সইছে না সেই সব দেশের জন্য ভারত না একটা অফার দিতে পারেন, জানেন তো? মানে যতদিন না এই টেকনিক্যাল সমস্যাটা কাটছে ততদিন ভারত বলতে পারে ঠিক আছে বিক্রি তো করতে পারছি না, ততদিন ব্রহ্মোসটা ভাড়া নিন না। ভাবছেন তো এবার হয় নাকি? এবার কেন হবে না সেটা বলুন তো? টেকনিক্যাল সমস্যা থাকলে প্র্যাকটিক্যাল করে দেখানোর রেফারেন্স তো হাতের কাছেই রয়েছে, একদম একদম হাতের কাছে, এই বাংলাতেই আছে। দেখলেন তো কোথার থেকে কোথায় ইতিহাস আমাদের মিলিয়ে দেয়। সেই কবে মহামতি গোখেল বলেছিলেন, বাংলা আজ ভেবেছে দেশ ভবিষ্যতে ভাববে। আজই অফিসে আসার সময় জানেন তো একটা দোকানের সাইনবোর্ড হঠাৎ নজরে পড়ে গেল, দেখছিলাম ডিপার্টমেন্টাল স্টোর, একটা জামা কাপড়ের দোকান আছে, সেখানে সেটা লেখা আছে বিক্রি হয় আবার
ভাড়াও দেওয়া হয়। মানে কনসেপ্টটা শুধু কাপড়ের দোকানেই থেমে নেই তো, এই প্রশ্নটা তো দেখেই মনে হলো। ডিপার্টমেন্টাল স্টোর তো এরকম একটা চালু করেছেন পানিহাটির এক তৃণমূল কর্মীও, নাম নঈম আলী আনসারি। পানিহাটির এই কর্মীর বাড়িতেই তো অস্ত্র ভাণ্ডার পেয়েছিল পুলিশ, তাও যত অস্ত্র নয়, সেনার ব্যবহৃত বুলেট। এবার কোথা থেকে কিভাবে এগুলো এলো, কি পাওয়া গেল, এই সমস্ত তদন্ত চলছে। তবে এখন যা শোনা যাচ্ছে তাতে কাহিনীটা তো শুধু অস্ত্র ভাণ্ডারেই শেষ হচ্ছে না, এর পেছনে বিরাট বড় একটা অস্ত্র বাণিজ্যের পরিকল্পনাও তো আস্তে আস্তে চোখের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। সে মাইকেল মধুসূদন তো বলেছিলেন না, এবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। হ্যাঁ, অবহেলা আর করার জাস্ট কোনো চান্স নেই। এটা যে কিভাবে কতটা ছড়িয়ে রয়েছে, এর পেছনে যে এই রত্নগুলো কি পরিমাণ নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে খেলা করছে, সত্যি কথা এই তৃণমূল নেতা নঈম আলীকে আর অবহেলা করার দুঃসাহস কেউ দেখাতে পারবেন না। বিক্রি আর ভাড়া, নঈমও এই দুই সিস্টেমেই কারবার চালাচ্ছিলেন। দুষ্কৃতীদের অস্ত্রশস্ত্র বেচার পাশাপাশি নিয়মিত বন্দুক ভাড়া দিতেন নঈম। মানে দুষ্কৃতীদের মধ্যে যারা একটু গরিব, একটু লো বাজেটের দুষ্কৃতী, তারা নঈমের কাছে যেত, গিয়ে বলতো যে আমার ভাড়া লাগবে, কিনতে পারছি না, এত দাম, চলে যাবে, খদ্দের ছাড়া নেই। বলতো ঠিক আছে, কিনতে পারছো না, কোনো ব্যাপার নেই, ভাড়া দিচ্ছি, শর্ত আছে, আগে অস্ত্রের পুরো টাকাটা মেটাতে হবে, তারপর অস্ত্র হাতে দেওয়া যাবে। কাজ মিটিয়ে অস্ত্র ফেরত দাও, ভাড়া বাবদ টাকাটা কেটে নিয়ে বাকি টাকা ফেরত। মানে ভাবুন কি অসাধারণ একটা বিজনেস মডেল। অস্ত্র বিক্রির টেকনিক্যাল সমস্যায় একদম প্র্যাকটিক্যাল সমাধান। তাই এর থেকে ভারত সরকারও কিন্তু অনুপ্রাণিত হতেই পারে। তারা তাহলে হয়তো ব্রহ্মোসের মার্কেটটা এক্ষুনি হাতে গরম বিরাটভাবে ছড়িয়ে যাবে। হবে কি হবে না জানি না, তবে এটা তো জানা দরকার নঈম আলী কারোর অনুপ্রেরণা ছাড়াই এত বড় কারবার চালাচ্ছিলেন কিনা। ব্যাপারটা শুধু ওই সেনার ব্যবহৃত বুলেটেই তো থেমে থাকছে না, এটার সঙ্গে আপনার আমার নিরাপত্তার প্রশ্নটাও তো জড়িত। ভোটের সময় এই নঈম আলীরাই তো বাংলার আনাচে কানাচে আর্মস আর অ্যামুনেশনস পৌঁছে দেয়। ফলে এই খবর জানাজানি হতেই যথারীতি বিরোধীরা আসরে নেমে পড়েছে। এবার বিরোধীদের অস্ত্র কি? শুভেন্দু অধিকারী এই নঈম আলীর সঙ্গে তৃণমূল নেতা বিধায়কদের ছবি শেয়ার করেছে। হাতে অস্ত্র না থাকলে কি হলো, অস্ত্র হিসেবে ছবিটাও নাকি সমান এফেক্টিভ। ওই অভিযুক্ত নঈম তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের অনুগামী ছিলেন বলে অভিযোগ করেছে বিজেপি। বিরোধী দল নেতার পোস্ট করা ছবিতে বিধায়ক নির্মল ঘোষও রয়েছেন। এবার কারোর সঙ্গে কারোর ছবি থাকা মানেই তিনিও ওই অস্ত্র কারবারি বা গোটা দলটাই অস্ত্র কারবার করে, এটা তো ভাবা একদম বাস্তবসম্মত নয়, আমরাও ভাবছি না। কিন্তু এই প্রশ্নটা তো থাকছে, নঈম কি একা, নাকি আরও অসংখ্য নঈম বাংলা জুড়ে ছড়িয়ে আছে? আর সেই সমস্ত নঈমদের তাহলে অনুপ্রেরণা কারা, এটা তো জানাটা খুব দরকার। কারণ ওই যে বললাম না, এটা আমার আপনার নিরাপত্তার প্রশ্ন। তদন্ত করে দেখবো কি এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আর্মস নিয়ে এলো, কারা দিল, কেন এর কাছে আর্মসটা রাখা ছিল, এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। বেআইনি কাজ করা থাকলে পুলিশ ধরবে, পুলিশ যদি উদ্ধার করে থাকে তা ধরবে। আমরা তো একবারও বলছি না যে তৃণমূলের কেউ খারাপ কাজ করলে ধরবেন না, আমরা তো বলছি তৃণমূলের খারাপ কাজ করলে ধরুন। নিয়ম নাইটের উদ্ধার হচ্ছে, জিলেটিন স্টিক হচ্ছে, কার্তুজ আর কি। ভোট যত আসবে তত বেশি কার্তুজ পাবেন আপনি। বাংলাতে এখন বাংলা এখন হটকে, কিন্তু নির্বাচন 1 বছর বাকি নেই। জানো তো, আমার রাজনৈতিক নেতাদের এই স্পিরিটটা দারুণ লাগে। টেক ইট ইজি, সত্তর এলাও সহজে। শুনলেন তো, তৃণমূলের কেউ সে অন্যায় করেছে, পুলিশ ধরেছে, ধরবেই, মানে করতেই পারে, করছে। আর সুকান্ত মজুমদার তো বলেই দিলেন ইলেকশন এগিয়ে আসছে, তাই স্বাভাবিকভাবেই অস্ত্রের কেনা বেচা বাড়বে। সুতরাং এর মধ্যে কোনো বড় ব্যাপার নেই, আলাদা করে আপনি আমি শুধু ভেবে মরি। রাজনৈতিক নেতারা ওই বললাম টেক ইট ইজি, সহজে নাও কোনো ব্যাপারটা। আসলে সারা বছর জামা কাপড় আমরা টুকটাক কিনি বটে আজকাল, কিন্তু দুর্গাপূজা, ঈদ বা পয়লা বৈশাখের সময় একটা আলাদা ইমোশন কাজ করে, তাই না? একটু বাড়তি কিনতে ইচ্ছে করে, কিনতেই হয়। আর কিছু না কিছু সুতো কিনতে হয়, দেখবেন বাড়িতে মারা বলেন
দোকানে শপিং মলে এই সময়টায় ভিড় খুব বেশি হয়। বাংলার ইলেকশনটাও তো একটা ইমোশন, তাই না? ইমোশন ছাড়া আর কি। আম জনতার থেকে দুষ্কৃতী আর নেতা সববার ইমোশন আছে। এই দুষ্কৃতী আর নেতাদের ইমোশনটা একটু বেশি, একটু বেশি ইমোশনাল হয় না আর কি। এই সময় যার ইমোশন যত বেশি, বাকি 5 বছর সেই তো বাজারের রাজা। তাই ইলেকশন যত এগোচ্ছে ততই সিলেকশন শুরু হয়ে যাচ্ছে। বা সিলেকশনটা কি বুঝলেন না তো? আরে দেখে শুনে পছন্দ টছন্দ করে তবে তো কিনতে হবে, তাই না? কত অপশানস চারপাশে দেখতে তো পাচ্ছেন। আপনি নগদ দিয়ে কিনে নিতে পারেন, আউটরাইট পারচেস, অথবা আপনি ঠিকই ভাড়া নিতে পারেন, সব রকম আছে। লিজও নিতে পারেন, হয়তো এখনও সেটা খুঁজে পাইনি, সেগুলোও পাওয়া যেতে পারে। মানে চারপাশে অপশান প্রচুর, বোমা বারুদ কার্তুজ বন্দুক যেরকম চান, যার যেরকম রুজি তেমন পুঁজি। পুঁজি কম থাকলে ভাড়া নেওয়া হবে, সব আছে। দেখুন, পানিহাটি তৃণমূল কর্মী নাঈম আলী ধরা না পড়লে এই বিজনেস মডেলটাই তো জানতে পারতাম না। তবে মোদ্দা কথাটা হলো, আর্মস অ্যামুনেশনের এরকম মসৃণ ব্যবস্থা বোধহয় ভারতে আর নেই। আগে বিহারের কথা বলা হতো, উত্তরপ্রদেশ বলা হতো, তো আজকাল মনে হচ্ছে বিহার ইউপিকে পেছনে ফেলে এগিয়ে বাংলা। নামটা একদম সার্থক। যেভাবে চারপাশে গুলিগোলা চলেছে বিগত কিছুদিন ধরে, তার মধ্যে তো সেগুলো যোগ ঠোক করলে ওই ভারত যত মিসাইল ছুঁড়েছে পাকিস্তানে প্রায় কাছাকাছি হয়ে যাবে। দেখুন, 26-এর নির্বাচন আর 1 বছরও বাকি নেই। তাই জন্যে কি এগুলো খুব স্বাভাবিক ঘটনা? স্বাভাবিক ঘটনা সুকান্ত মজুমদার বলে দিয়েছে। কিন্তু তার আগে তো একটা ছোট্ট টেস্ট আছে। মানে নেতার তার দাপুটে অনুগামীদের জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন। সামনের 19 তারিখ কালীগঞ্জে উপনির্বাচন রয়েছে। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে ফের ভোট হচ্ছে। আর 21-এর বিধানসভায় 30% ভোট পাওয়া কালীগঞ্জে জয় দিয়েই 26-এর খেলাটা শুরু করতে চায় বিজেপি। সুতরাং সবার মানে স্টাইলটা হয়তো একটু আলাদা, লক্ষ্য সেটা একটু আলাদাও আর কি। একজন চায় নিজের জয়ের ব্যবধান বাড়াতে, আর একজন চায় জিতে খেলা শুরু করতে, যাতে ওই পরের ইলেকশনের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। সবটাই বাড়ানোর খেলা আর কি। সংখ্যাতত্ত্ব তো তাই বলে, কে আর পেছোতে চায়, এই বললাম। তাই ইলেকশনের ইমোশনে গা ভাসিয়ে দিয়েছে রাজনীতি, এটা পরিষ্কার বুঝতে পারছি। আর ইলেকশনের ইমোশনটা একটু বাড়াবাড়ি হলে কি হয় সেটাই কালীগঞ্জই বোঝাচ্ছে। এতেই 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভাবুন একবার, একটা বিধানসভার উপনির্বাচন, তাও এমন সময় যখন 1 বছরও যে জিতবেন তিনি ওখানে বিধায়কের দায়িত্ব পালন করতে পারবেন না, তাতেই 14 কোম্পানি বাহিনী দিতে হচ্ছে। এমন একটা বিধানসভার নির্বাচন, সেটাতে কেউ হারলেও কিছু হবে না, জিতলেও কিছু হবে না, সরকারের কোনো বদল কিচ্ছু হবে না। কিন্তু তারপরেও 14 কোম্পানি এবং দরকারে আরও বাহিনী মোতায়েন হবে। মানে এইরকম ভয় ডরহীন পরিবেশেই তো গণতন্ত্রের উৎসবটা জমে, তাই না? আর উৎসবের শেষে তো উন্নয়ন। এবার দেখুন, ভোট এলে এত অস্ত্র কেনা বেচা হয়, সব তো আর ইউজ হয় না। ওদিকে ব্যবহার না করলে তো আবার মরচে পড়বে। তাই ভোটের পরেও উন্নয়ন সারা বছর রাস্তায় দাঁড়িয়ে থাকে। বীরভূমে একসময় এই উন্নয়নের প্রতীক ছিলেন অনুব্রত মণ্ডল। তার আমলেই তো 21-এর ভোটে বীরভূমে হোয়াইট ওয়াশ হয়ে গেছিল বিরোধীরা। তারপরের কাহিনিটা আজ সুপ্রিম কোর্টে উঠেছিল, জানেন তো। অস্ত্রের দাপাদাপি, অস্ত্র দেখিয়ে লুটপাট, মারধর, এমনকি বিরোধী দলের সমর্থকদের স্ত্রীকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ, এগুলোরই মামলা হয়েছিল। আর তাতে বীরভূমের 5 তৃণমূল কর্মীর জামিন নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ আর বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ। কি বলেছেন তারা জানেন? আক্রান্তের স্ত্রীকে বিবস্ত্র করে হেনস্থার পরেও পদক্ষেপ করেনি পুলিশ। এই বক্তব্য, এই অবজারভেশন আমাদের লজ্জার মুকুটে আর একটা পালক জুড়ে দিল কি? দেখুন, আজ একযোগে রাজ্য এবং পুলিশকে তোপ দেখেছে আদালত। একটা জিনিস ভাবছিলাম, জানেন তো,
ইদানিং এই সরকারের আইন কানুন বিষয়গুলো যিনি দেখতেন আর কি, তাকে বদল করে চন্দ্রিমা ভট্টাচার্যকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আইনগত বিষয় সামলানোর দায়িত্ববানের নাম বদলায়, চেহারা বদলায়, কিন্তু আদালতের ভবিতব্যটা খুব একটা বদলায় না। ওখানটায় যায় কে সেই। আবার দেখুন উল্টো দিকে আছে একটা, ও সমস্ত ভেবে লাভ নেই, কী হলো না হলো, কিন্তু যেটা হলো সেটা নিয়ে কথা তো বলতেই হয়। এই যে সরকার এই যে কেন ওখানে চাপে পড়ল, কারণ সরকারের নির্দেশে কাজ করে পুলিশ, সেই পুলিশই তো বারবার অপমানিত হচ্ছে। তাহলে পুলিশ কি রাজনীতির কোলাটারাল ড্যামেজের শিকার? 2রা মে 2021 তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস। ফল বেরোতেই ভোট পরবর্তী হিংসা শুরু হয় জেলায় জেলায়। বীরভূমের সদাইপুর থানা এলাকার বুমসীমা গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। চলে লুটপাট। বিজেপি কর্মীর স্ত্রীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। রাস্তার উপরে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে তৃণমূলের কর্মীরা। কিনা হয়নি, স্বাধীন ভারতে প্রথম এরকম অত্যাচার হয়েছিল আমাদের গ্রামে। টোটাল হিন্দুরা 6 মাস হিন্দুরা গ্রামে ছিল না। মহিলাদের মারা হয়েছিল এবং অত্যাচার হয়েছিল। পার্সোনাল মেয়েদের অ্যাটাক করা হয়েছিল। 2021 সাল থেকে পার্টির কাস্টাডিতে আছি আমরা। 5 অভিযুক্ত শেখ জামির, শেখ নুরাই, শেখ আশরাফ, শেখ কবিরুল, জয়ন্ত ডোমকে সিবিআই গ্রেপ্তার করলেও পরে হাইকোর্ট জামিন দেয়। সেই জামিন খারিজ করে রাজ্য প্রশাসনকে তুলোধনা সুপ্রিম কোর্টের। নির্বাচন পরবর্তী হিংসা গণতন্ত্রের মূলে গভীর আঘাত। শুধুমাত্র বিজেপি করার অপরাধে এই প্রতিশোধ। বিপক্ষের সদস্যদের সন্ত্রস্ত করতে শাসক পক্ষের হামলা। নিগৃহীত মহিলার অভিযোগ পর্যন্ত নেয়নি পুলিশ। এফআইআর নেননি সদাইপুর থানার অফিসার ইনচার্জ। নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। কোন পুলিশ? বীরভূমের পুলিশ, অনুব্রত মণ্ডলের জেলার পুলিশ। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর 2022-এর নভেম্বরে অভিযুক্তরা গ্রেপ্তার হয়। অবশ্য পরের বছরই জানুয়ারি ও এপ্রিলে জামিন পেয়ে যায় 5 তৃণমূল কর্মী। জামিন খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ অর্ডারে লিখেছে, জামিনের শর্ত অগ্রাহ্য অভিযুক্ত তৃণমূল কর্মীদের। চার্জশিট পেশ হওয়া সত্ত্বেও নিম্ন আদালতে শুনানিতে গড়হাজির। অভিযুক্তরা হাজির না হওয়ায় এখনও চার্জ গঠন হয়নি। অভিযুক্তরা জামিনে মুক্ত থাকলে নিরপেক্ষ ট্রায়াল হবে না। অভিযুক্তরা প্রভাবশালী, তদন্তে অসহযোগিতা, এই 2 যুক্তিতেই জামিন খারিজ। রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আক্রান্ত এবং সাক্ষীদের যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। বীরভূমে ভোট পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির 5 জন কর্মী শহীদ হয়েছে এবং আমাদের সহকর্মীর 3 জন বোনকে ধর্ষণ করেছে, বোনেদের মায়েদের নির্যাতন করেছে। 2011 থেকে বলে আসছি, এখন তো সুপ্রিম কোর্ট বলার পরে লোকের টনক নড়ছে যে পশ্চিমবঙ্গে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের বাকি ভারতবর্ষের অন্য জায়গাতেও যেসব জায়গায় হয়েছে সেখানেও এই ধরনের কড়া অবজারভেশন, এই ধরনের কড়া অর্ডার পাবেন। অভিযুক্তদের 2 সপ্তাহের মধ্যে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। 6 মাসের মধ্যে ট্রায়াল শেষের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচার পাবে গুমসীমা গ্রামের পরিবার। দেখুন, ড্যামেজ পুলিশের, ড্যামেজটা ভাবমূর্তির। তৃণমূল দল হিসেবে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার চেষ্টা করছে, তাই তড়িঘড়ি ক্ষমা চাইয়েছে। যখন বীরভূমে অনুব্রত অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তখনও পুলিশকে হুমকি দিয়েছিলেন। তখন কেন এরকম পদক্ষেপ নেওয়া হয়নি? কারণ তখন কাজল শেখ পরীক্ষিতভাবে সফল হননি। এখন অনুব্রত মণ্ডলকে দল বুড়ো ঘোড়া ভাবতেই পারে, যদিও পুলিশ এখনও সেই বুড়ো ঘোড়ার স্পিডটাকে ম্যাচ করে উঠতে পারেনি, মানে দৌড়তে পারেননি আর কি। অনুব্রত মণ্ডল আজ নিয়ে 6 দিন এই বুড়ো হারেই কিন্তু পুলিশের নাগালের বাইরে রয়ে গেলেন। তাকে না পেয়ে পুলিশ তার অনুগামীকে ডেকেছিল। বহিষ্কৃত টিএমসিপি জেলা সভাপতি ভোরবেলা থানায় পৌঁছেও গেছিলেন, কিন্তু তারপরেও পুলিশ স্রেফ জিজ্ঞাসাবাদেই আটকে থাকল। পুলিশকে ওপেন ফোরামে তীব্র হুমকি দিয়েও বীরভূমের ছাত্রনেতা গটগট করে থানার থেকে বেরিয়ে গেলেন। শাস্তি না হওয়া অনুব্রত মণ্ডলকে ধরা গেল না, আবার শাস্তি পাওয়া বিক্রমজিৎকেও রোখা গেল না। এবার তাহলে পুলিশ এরকম পরিস্থিতিতে কি করতে পারে, কি করতে পারত, এটা নিয়ে তো বিস্তর জল্পনা চলছে। বিরোধীরা বিস্তর পরামর্শ দিচ্ছে, কিন্তু সত্যিই কি পুলিশ কিছু করতে পারে? অনুব্রত বাড়িতে আছেন,
পুলিশ তো বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে, করেনি। পুলিশ অনুব্রতর ফোনটা সিজ করতে পারে, সেটাও করেনি। এমনকি যে ফোন থেকে তিনি এই হুমকিটা দিয়েছিলেন বলে অভিযোগ, সেটা কেউ সিজ করেনি, সেটা অন্য লোকের ফোন। এবং এটা বিরোধীরা তারা আশঙ্কা প্রকাশ করছেন এরপর আবার ওই ফোনটাকে আদৌ খুঁজে পাওয়া যাবে নাকি, সেটাই একটা বড় প্রশ্ন। এই সংশয় তারা প্রকাশ করছেন। অথচ হুমকি পাওয়া আইসির ফোনটা নাকি তদন্তের স্বার্থে সিজ করা হয়েছে। যে গালাগাল দিল সে দিব্যি ফোনে গাল গল্প করছে, আর যে গালাগাল খেলো নিয়মের গেরোয় তার ফোন বাজেয়াপ্ত। কি করবে সে? পুলিশ সূত্রের খবর হচ্ছে যেহেতু আইসি অভিযোগ করেছিলেন তাই আইন মেনেই তার ফোনটা সিজ করা হয়েছে। আদালত অভিযোগকারীকে বলে অভিযোগের প্রমাণ দিতে। পুলিশ অনুব্রতর বিরুদ্ধে প্রমাণ দিতে গিয়ে অনুব্রতকে ছাড় দিচ্ছে আর নিজেকে অগ্নি পরীক্ষায় ফেলছে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অডিও টেপটিতে 4 জনের কথাতেই স্পষ্ট হবে ওটি এআই জেনারেটেড না ওটি সত্যি। 1 লিটন হালদার, বোলপুর থানার আইসি। 2 সুদীপ্ত। 3 চাঁদু। কে চাঁদু? ও চাঁদুরে আমরা নামটা জানতে চাইছি, কোন চাঁদু? 4 হচ্ছে রাজীব কুমার। এই 4 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই তো এসডিপিও অফিসে জেনে যাওয়া যাবে যে সত্যি ফোনালাপ হয়েছিল কিনা এবং আদতে দুধ কা দুধ পানি কা পানি কি আছে। পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো দেখতেন মজা কি হতো। কোল্যাটারাল ড্যামেজের একেবারে চেন সিস্টেম বলে না, খাচ্ছিল তাতি তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে। দিব্যি হিটলার চৌধুরী 2 জায়গায় চাকরি করছিলেন, সরকারি বেসরকারি 2 জায়গার থেকেই বেতন পাচ্ছিলেন। একটা সার্টিফিকেটের সই সব ঘেঁটে ঘ করে দিল। হিটলার বাবুর আর খোঁজই মিলছে না। তিনি রামপুরহাটের বিএমএইচও, আবার তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরএমও। একই অঙ্গে কত রূপ ভাবুন তো। সরকারি বিএমএইচও, তিনি বেসরকারি আরএমও, এরকম ডবল ইঞ্জিন ভারতে আর মিলবে না। আর আমি ভাবছিলাম ওই যে চাকরিহারা শিক্ষকদের কথাটা, অথবা যাদের যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরিটা পাননি এতদিন ধরে আন্দোলন করছেন, একটা চাকরির জন্য কি না করছেন এরা। আর এইখানে এই ভদ্রলোক হিটলার, তিনি হিটলারি কায়দায় দুখানা চাকরি করে যাচ্ছেন। ওই বলে না ভগবান যাকে দেন একদম ছপ্পর ফারকে দিতে, একদম তাই। বীরভূমে একজন ডাক্তারবাবু সরকারি চাকরি করতে করতে বেসরকারি চাকরি করে যাচ্ছেন, কেউ জানতেও পারলো না। আজ নিজেদের আড়াইমেকে অবশ্য ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, মানে তাদের মালিক মলয়পীঠ। নিজের মেডিকেল কলেজের বৃহত্তর স্বার্থ বাঁচাতে আরএমও হিটলারকে ছোট্ট স্বার্থ হিসেবে ধরে নিয়ে বিসর্জন দিয়ে দিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ মলয়। বিসর্জন আরও কেউ দিয়েছেন, তারা অনুব্রত অনুগামী। তারা অনুব্রতকে বিসর্জন দিয়ে সরাসরি তার মাথার থেকে, নিজেদের মাথার থেকে দাদার হাতটা নামিয়ে দিয়ে কাজল শেখের হাতটা মাথায় তুলে নিয়েছেন। বুঝতে পারছেন তো? কারো সর্বনাশ, কারো পৌষ মাস, এই কথাটা রাজনীতিতে খুব ভালোভাবে খাটে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH